বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, জন ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি, ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর মেজবাহ কামাল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার আতাউর রহমান ঢালী, একটু শুরুতেই বুঝতে চাই যে সরকার কেমন চলছে, আপনাদের সরকার? ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন পরে মেজবাহ কামালকে পেয়ে আমি শুধু আনন্দিত না, পুলকিত। একসাথে দীর্ঘদিনের রাজনৈতিক যাত্রা আমাদের, পথ চলা। হ্যাঁ, দীর্ঘদিনের পথ চলা আপনাদের। তো প্রত্যাশা অনুযায়ী সরকার, আমার মনে হয় দে স্টার্টেড ভেরি ওয়েল। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান 17 বছর ওয়েস্টমিনিস্টার মানে গণতন্ত্রের আবহের মধ্যে থেকে আমার মনে হয় ওইটাকে উনি রপ্ত করতে পেরেছেন কিছুটা হলো। যদিও মানে এরার, মিস্টেক অ্যান্ড কারেকশনের মধ্য দিয়ে তো সরকারকে চলতে হয়। সেই ক্ষেত্রে ধরেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনারা জানেন, ওই যে মাওলানা ভাসানী এক সময় বলছিলেন যে মহিবুল্লাহ যদি মার্শাল ল হয়, তখন বদরুদ্দিন রহমান বলছিল যে এই দেশে তো আর কোনো দিন মার্শাল ল হবে না, কীভাবে মার্শাল ল হয়? তখন মাওলানা ভাসানী উত্তরে বলছিল, তোমরা পাকিস্তান রাষ্ট্রটাকে বোঝো না। এই যে রাষ্ট্রটা, বর্তমান যে রাষ্ট্রটা, আসলে আমরা পড়িও না, কেউ বুঝিও না। এই রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র আছে, যারা সবসময় যারা ক্ষমতাসীন থাকে তাদেরকে ফেসিবাদের দিকে ধাবিত করতে চায়। কারণ রাষ্ট্রে যদি ফেসিবাদ থাকে, তাহলে এই সুবিধাভোগী শ্রেণীর জনগণকে শোষণ করার এই ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র এবং কিছু রাজনীতিবিদ তাদের জনগণকে শোষণ করার জন্য তাদের খুব সহজ হয়। এইটাকে যে সমস্ত রাজনৈতিক নেতা এটাকে বুঝতে পারেন, এটাকে অতিক্রম করতে পারেন, তারাই গণনেতা হিসাবে পরিচালিত হয়। তা আমার কাছে মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের চেয়ারম্যানকে মিসগাইড করার কারণ, আপনি দেখেন যে আমরা যেই ব্যুরোক্রেসি, যেই প্রশাসনের উপরে এসে বসছি, এটা 17 বছরের একটা পঙ্কিল, একটা পচা, দুর্গন্ধযুক্ত একটা প্রশাসনের উপরে আমরা বসছি। আমাদের এর বিকল্পও নেই এই মুহূর্তে। তারা প্রতিনিয়তই এই রাষ্ট্রটাকে কুরে খেতে চাচ্ছে, এই সমাজটাকে কুরে খেতে চাচ্ছে। আপনারা তো অনেকে পুরনো, অনেকে এনে চুক্তিভিত্তিক নিয়োগও দিচ্ছেন। কয়টা? এটা তো হয় পৃথিবীর বিভিন্ন দেশে। আমি ভালো মন্দ বলছি না, আমি বলছি হ্যাঁ, এটা হায়ার অ্যান্ড ফায়ার হয়। আপনি পুলিশে দেখেন, সিভিল প্রশাসনে দেখেন, নাই আর্মিতে কই? আর্মিতে তো এরাই 16 বছর। তো এই যে প্রশাসন, তো এরা কোন সময় চায়? বিচারহীন একটা রাষ্ট্র চায় বলেই দেখেন এই যে বিচার বিভাগ থেকে মানে ওই শাসন বিভাগ থেকে বিচার বিভাগের যে পৃথকীকরণ, সে 1956-এর সংবিধান থেকে আরম্ভ করে 62-র সংবিধান, 72-এর সংবিধান, সমস্ত সংবিধানে এটা আছে। কিন্তু আজ পর্যন্ত কিন্তু কার্যকরীভাবে কেউ এটা করতে পারে নাই, করেও নেই, এবং করতে দেওয়া হয় নাই। ঠিক একই প্রক্রিয়া কিন্তু এখনও চলছে। এবং আপনি দেখছেন যে স্টার্টটা ভালো হয়েছে, কিন্তু শঙ্কার অনেক জায়গা আছে। আপনি দেখেন যে আমি ব্যক্তিগতভাবে আমি জানি না কোন কনসিডারেশনে এই যে ছয়টা পৌরসভা ইয়েতে, কর্পোরেশনে 42টা ইয়েতে আমরা দলীয় লোকজনকে, কারণ আমরা সবসময়ই এই দলীয়করণের বিরুদ্ধে আন্দোলন করেছি। তাছাড়া এই জিনিসটা আমাদের আর্টিকেল 7, 11 অ্যান্ড আর্টিকেল 59 অব দি কনস্টিটিউশনের সাথে যায় না, এটা যায় না। প্লাস আমরা দীর্ঘ 4 বছর যাবৎ যে 31 দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেছি, সেই 31 দফাও কিন্তু সুস্পষ্টভাবে দলীয়করণের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। এবং এই 31 দফাই আপনি দেখেন আমাদের
এই এই বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে যেই দাবিগুলো দিচ্ছে, আজকে আমরা কার্যত এই দাবিগুলির বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি, বা আমাদেরকে দাঁড় করানো হচ্ছে একটা নতুন স্বৈরশাসক সৃষ্টি করার জন্য। আমরা বিএনপির একজন কর্মী হিসাবে, বিএনপির একজন নেতা হিসাবে, আমরা যারা জেল জুলুম খেটেছি, রক্ত দিয়েছি, আমরা রাজপথে খেটেছি, আমরা বিএনপিকে সেই অধপতনে যেতে দেব না। আমাদের চেয়ারম্যানকে যারা ভুল বুঝাচ্ছে, আমরা তাদেরকে পাকড়াও করব। আমরা অবশ্যই ধন্যবাদ বিএনপিকে সঠিক পথে নিয়ে আসব। প্রফেসর ডক্টর মিসবাহ কামাল, আপনি কেমন দেখছেন? বাইরে থেকে, উনি তো ভেতর থেকে বলছেন কিছুটা আত্মসমালোচনার শুরু আমরা লক্ষ্য করলাম। আমি জানি না আপনার উপস্থিতি ওনাকে অনুপ্রাণিত করেছে কিনা, বাট ঢালি ভাই আমার প্রথম রাজনৈতিক জীবন, ছাত্র জীবনের আমার নেতা। ঢালি ভাই সাধারণ সম্পাদক ছিলেন, আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম দুইবার। ছাত্রমৈত্রী, তার আগে জাতীয় ছাত্র দল। সেই তো ঢালি ভাইকে পেয়ে আসলে আমিও খুবই আনন্দিত, এবং আপনাকে ধন্যবাদ যে আমরা একত্রিত হলাম। তো ঢালি ভাইয়ের কথাগুলোর মধ্যে তো নিশ্চয়ই যুক্তি আছে। আমিও ঢালি ভাইয়ের মতোই বলবো। আমি আগেও একদিন বলেছিলাম যে এই সরকার যে যাত্রা শুরু করলো, তার শুরুটা বেশ ভালো হয়েছে, হ্যাঁ, কিন্তু আপনার কিছু কিছু বিষয়ে সতর্ক হওয়ার দরকার আছে বলে ঢালি ভাই মনে করছেন, এবং আমিও সেটা মনে করছি। হ্যাঁ, তো আমিও আগের দিন বলেছিলাম, আজকেও পুনরুক্তি করতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যে কোনো কারণেই হোক, তাকে যে দীর্ঘ 17 বছর ইউরোপে থাকতে হয়েছে, লন্ডনে থাকতে হয়েছে, এবং তিনি যে এই যে ডেমোক্রেসি, মানে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ঢালি ভাই বললেন, হ্যাঁ, আমি বলবো যে ধরুন এই যে লিবারেল ডেমোক্রেসির যে প্র্যাকটিসটা তিনি তো দেখেছেন, এবং সেটা নিশ্চয়ই তার উপরে ছাপ ফেলেছে। তার আচরণে, তার কথাবার্তায়, তিনি যে সমস্ত উদ্যোগগুলো গ্রহণ করছেন, সেগুলোর থেকে তার একটা ছাপ তো আমরা পাই। তবে কিছু কিছু জায়গায় তো প্রশ্ন আসছেই। হ্যাঁ, প্রথমেই কিছু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন এসেছিল, আপনার পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগ নিয়ে প্রশ্ন এসেছিল, পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। আর আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ঢালি ভাই উল্লেখ করেছেন, সেটাই পুনরুক্তি করব, যে সিটি কর্পোরেশনের দলীয় নিয়োগ, তারপর জেলাগুলোতে দলীয় নিয়োগ, এবং আরও বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয় যে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়গুলো, এমনকি ইউজিসি, এখানে যে নিয়োগগুলো হয়েছে, এভাবে মানে এটা তো সব দলই করেছে। হ্যাঁ, তাহলে আর এই পরিবর্তনটা কোথায় হলো? হ্যাঁ, দলীয়করণ এমনভাবে হয়েছে একের পর এক বাংলাদেশে বিগত অনেকগুলো বছর জুড়ে, যে এখানে মেধার, যোগ্যতার কোনো দাম নাই। এখানে কে কত দলের প্রতি আনুগত্য দেখাতে পারে, সেটাই হয়ে গেছে মুখ্য বিষয়, এবং সেখানে যোগ্যতা কোনো ফ্যাক্টর না। ফলে যেটা হয়েছে যে যারা মেধাবী শিক্ষক, যারা আসলেই শিক্ষাব্রতী, তারা জায়গা পাননি। হ্যাঁ, এবং সেখানে মিডিওকার অথবা লোয়ার মিডিওকার যারা অনেক সময় বিশ্ববিদ্যালয়ে অ্যাপয়েন্টেডই হয়েছেন, হ্যাঁ, এই হয়তো দলীয় ছাত্র সংগঠন করার সুবাদ ধরে, হ্যাঁ, তো সেই সমস্ত লোকজন এখন বিভিন্ন পদে, সর্বোচ্চ পদগুলোতে চলে যাচ্ছে। তো এই বিষয়গুলো খেয়াল করা উচিত, এবং এগুলো কিন্তু ভালো মেসেজ জনগণকে দিচ্ছে না। বিশেষ করে ধরুন, আমার কাছে খুবই মানে আশ্চর্যজনক মনে হয়েছে যে ইউজিসির যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি তো বিএনপির মানুষ, মানে বিএনপিকে সমর্থন করেন। দুইবার ভাইস চ্যান্সেলর ছিলেন। হ্যাঁ, তিনি এর আগে দুইবার ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি ইউজিসির চেয়ারম্যান ছিলেন, এবং তিনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2003-এ যখন দায়িত্ব নিলেন, তারপর থেকে 3-4-এর দিকে তারপর থেকে তিনি তো যথেষ্ট যোগ্যতার সাথে বিশ্ববিদ্যালয় নির্বাচন দিলেন উনি। হ্যাঁ, তো সেই যে আপনার ওখান থেকে সরিয়ে, যত শোনা গেছে তিনি নিজেই সরে গেছেন শারীরিক অসুস্থতার কারণে। তিনি তো দায়িত্ব নিয়েছিলেন, এই তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকার সেটা তো অবশ্যই দায়িত্ব নিয়েছিলেন। তার টার্মটাও তো কমপ্লিট হতে পারতো, 4 বছরের টার্ম তো বেশি না, তাই না? তো সেই জায়গায় শুনলেন একটু, আমি প্লিজ
উনি যখন শুনলেন ওনার জায়গায় আরেকজনকে অলরেডি নিয়োগ দেওয়া হয়েছে, তো সাথে সাথে উনি ওনার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ, উনি সম্মান নিয়ে সরে গেছেন। জি। তো এই যে এস এম এ ফাইজ স্যারের মতো বর্ষিয়ান এবং যোগ্যতা লার্নেড পারসন, এবং আমি বলবো যে দেখুন তার তো একটা মানে রাজনৈতিক পছন্দের ব্যাপার ছিল, কিন্তু তিনি দলের ঊর্ধ্বে উঠে কিন্তু সবার কাছে সম্মান পেয়েছেন, গ্রহণযোগ্যতা ছিল। তো এরকম যারা দলের উপরে উঠে সবার কাছ থেকে সম্মান দাবি করতে পারেন, এরকম মানুষগুলোকেই তো খুঁজে বের করা দরকার। তো সেই জায়গায় আপনার এই নিয়োগগুলো, এবং সেখানে যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন আছে। তিনি কিন্তু কোথাও কখনো ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেননি, প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন মাত্র কয়েকদিন। তো তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি আরেকটু ম্যাচিওর হওয়ার পরে কোথাও কোনো বিশ্ববিদ্যালয় সুচারুভাবে চালানোর পরে হয়তো ভবিষ্যৎ তো তার জন্য সময় আছে, তরুণ বয়সে অনেক তরুণ। তো এরকম যে তাড়াহুড়োগুলো হচ্ছে, এই জিনিসগুলো আসলে নানান প্রশ্ন তুলছে। আর আমি আরেকটা জিনিসও বলতে চাই যে ধরুন এই যে ইরাক যুদ্ধ হচ্ছে, ইরান যুদ্ধ এবং ইরান যুদ্ধকে ঘিরে আজকে যে বিশ্ব রাজনীতিতে যে মেরুকরণ, রাজনীতিতে তার যে অর্থনীতিতে তার যে প্রভাব, আমি আরেকটু পরে আপনি সুযোগ দিলে বলতে চাই, কিন্তু আমি বলতে চাই যে এই বিষয়টাতেও দেখুন যে সরকারের পক্ষ থেকে যেভাবে এই ইরানের উপর যে অন্যায় আক্রমণ, এবং ইরানের সর্বোচ্চ নেতাকে যেভাবে হত্যা করা হলো, সে বিষয়গুলো নিয়ে যে স্ট্যান্ডটা বাংলাদেশ সরকার, একটা ভাতৃপ্রতিম মুসলিম দিক, এবং ইরান তো আমাদের মানে দূরবর্তী, খুব দূরবর্তী নয় আর কি, অদূরবর্তী প্রতিবেশী, ইমিডিয়েট প্রতিবেশী না, কিন্তু আমাদের উপমহাদেশের প্রতিবেশী তো ইরান। এবং ইরানের আমরা খুব কাছে, হ্যাঁ, এবং ইরানের সংস্কৃতির ব্যাপক প্রভাব আছে। আমাদের এখানে অন্তত 700-800 বছর ইরানের ভাষা, ফার্সি ভাষা আমাদের জাতীয় ভাষা ছিল। আমাদের পার্সি শব্দ কতগুলো আছে আমাদের বাংলা ভাষায়, হ্যাঁ ঠিক। তো সেইখানে ইরানের পাশে দাঁড়ানোর যে দায়িত্বটা বাংলাদেশের ছিল, সেটাতেও কিন্তু আমি মনে করি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে সতর্ক হওয়ার ব্যাপার। রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র আছে, এটা ঠিক। ঢালি ভাই 17 বছরের প্রশাসনের, পঙ্কিল প্রশাসনের কথা বললেন, কিন্তু আমি আরেকটু যোগ করব ঢালি ভাই তার সাথে, সেটা হচ্ছে যে আপনি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 1.5 বছরের শাসনকাল, এটাকে নিশ্চয়ই যুক্ত করবেন এর সাথে, এটার সাথে যুক্ত, হ্যাঁ না, এর মধ্যে দিয়ে যে পরিমাণ আপনার প্রশাসনের মধ্যে দলীয়করণ হয়েছে, প্রশাসনের বিচার বিভাগকে একেবারে দলীয়করণ করা হয়েছে। ধরুন যে বিচারপতিরা নিয়োগ হয়েছেন এবং যাদেরকে 2 বছরের টার্ম পূর্ণ হওয়ার আগে 1 বছরের মাথায় স্থায়ীকরণ করে দেওয়া হয়েছে, হ্যাঁ। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেভাবে আপনার দলীয়করণ করা হয়েছে, সবচেয়ে অ্যালার্মিং যে কাজটা তারা করছে সেটা হলো যে মৌলবাদকে তারা সবচেয়ে মানে নীরবে নিভৃতে তারা তাদেরকে লালন করেছে, পালন করেছে। নীরবে নিভৃতে বলছেন কেন? প্রকাশ্যে তারা সরাসরি প্রশ্রয় দিছে। সেইটাই হচ্ছে তাদের সবচেয়ে মানে আমাদের রাষ্ট্রকে, আমাদের রাষ্ট্রের চরিত্র, আমাদের যে বেসিক জায়গা মুক্তিযুদ্ধ, এই জায়গাটাকে তারা পরিবর্তনের জন্য সচেষ্ট ছিল, তারা এবং অনেকাংশে সফল হয়েছে। তো সেই জায়গাগুলোতে আপনার এর যে প্রভাবটা, এটা কিন্তু এখনো আছে। তো সেটাকে আপনার সেগুলোকে নিয়ে কাজ করার অনেক দরকার আছে। আমরা প্রত্যাশা করব যে নতুন সরকার সেই কাজগুলো করবে। না, আমরা তো সেই প্রত্যাশা করি। যেমন আমি আমার চেয়ারম্যানকে বলবো যে ওই সস্তা জনপ্রিয়তার দিকে না গিয়ে, বাহাবা না নিয়ে, এই যে ওনার নিরাপত্তার যে দিকটা আমি দেখছি, এটা খুবই ডেঞ্জারাস। কারণ উনি একথা ভাবা ঠিক হবে না যে ওনার কোনো শত্রু নেই। এবং আজকে যদি আমার নেতা তারেক রহমানের কোনো ঘটনা ঘটে যায়, এই রাষ্ট্রটা একটা প্রচণ্ড মৎস্যনায়ের ভিতরে ঢুকে যাবে। এবং এ কারণেই এই ওনার বেঁচে থাকাটা
বাংলাদেশ রাষ্ট্রের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং তাদেরকে ওনাকে সস্তা বাহবা দেয়া এগুলো করতে দয়া করে আপনারা এই উৎসাহ দিবেন না। ওনার নিরাপত্তার ব্যাপারটা দয়া করে আপনারা দেখবেন, এটা আমার ওনার যারা কাছে আছে তাদের প্রতি আমার আবেদন। শেষ হলো যে কথাটা জনাব মেজবা সাহেব বললেন, যে আমাদের আন্তর্জাতিক যে রাজনীতির যে এখন মেরুকরণ, সেই মেরুকরণে দেখেন ইরান আমাদের ভাতৃপ্রতিম দেশ, ইরান কিন্তু অত্যন্ত দুঃখ পেয়েছে, এবং তারপরেও দেখেন আমাদের তেল চলাচলে তারা কিন্তু বিঘ্ন ঘটায়নি। বাংলাদেশ হরমুজ প্রণালী, তেল আসবে, এই জন্য তারা মানে অত্যন্ত সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু আমাদেরকেও আজকের বিশ্বে ওই যারা মোরলি করছে তাদের পক্ষে দাঁড়ায়া, জনগণের বিপক্ষে দাঁড়ায়া কোনো শাসক পৃথিবীতে কিন্তু টিকে থাকতে পারেনি। এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং ইমিডিয়েটলি আপনি দেখেন ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট যারা মানে মানে এই ইনুসের আগে যারা চিন্তা করছিল যে ভারত আমাদের পাশে আছে, কাজে আমাদের এখানে কেউ কিছু করতে পারবে না, কিন্তু দুর্ভাগ্য যে সেই ভারত শেষ পর্যন্ত তাকে রক্ষা করতে পারেনি। ঠিক এমনিভাবেই আপনি দেখেন আমেরিকা ইরানের শাহেনশাহকে মোসাদ্দেককে হত্যা করে ইরানের শাহেনশাহকে নিয়ে আসলেন, আলটিমেটলি ইরানের শাহকেও তারা রক্ষা করতে পারেনি। হ্যাঁ, ঠিক আজকের যুগে আমাদের দেশের যে স্বার্থ, আমাদের সরকারের উচিত আমাদের দেশের স্বার্থের দিকে তাকায়া আমাদের কূটনীতি এগুলোকে প্রণয়ন করা। ওই যে আমরা এখানে জনাব ওই যে খলিলুর রহমানকে বিশেষ একটি দেশের মানে সুবিধা পাওয়ার জন্য একজনকে নিয়োগ দেওয়া, এটা আমাদের জন্য আমি মনে করি না এটা আমাদের কাম্য। আমরা বিশেষ একটি দেশের পিছনে গেলে আরও কতগুলি বৃহৎ শক্তি আছে। যেমন আমার পার্শ্ববর্তী দেশ ভারত দেখেন, ভারত তার স্বার্থে রাশিয়ার থেকে তেল কিনছে, ভারতের উপরে তারা ট্যাক্স বসাইছে 50%, 100% বসাইছে, ভারত ডিডন্ট কেয়ার। এবং আজকে ইরানের সাথে যে ইসরায়েল অ্যান্ড যুদ্ধে, এই যুদ্ধে লাভবানকে সবচেয়ে বেশি লাভবান চায়না আর হচ্ছে রাশিয়া। এই যুদ্ধ যত লিঙ্গারিং হবে তারা তত লাভবান হবে। রাশিয়া ইউক্রেন দখল করবে, চায়না তাইওয়ান দখল করবে। তাদের এই দুই লক্ষ্যে আগাচ্ছে অত্যন্ত সেন্সিটিভলি। আমরা দেখেন আমাদের ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, যে ভারত আমাদের বর্ডার, আমাদের 2400 মাইল বর্ডার, ভারতের সাথে আমাদের বহু আছে। আবার চায়নার সাথে আমাদের যে সম্পর্ক, চায়না আমাদের মানে একদম বেসিক যে অর্থনীতির যে চাকা, এই চাকা ঘুরাইতে চায়নার যে অর্থ আমাদের অত্যন্ত প্রয়োজন। সেই ক্ষেত্রে চায়নার সাথে যেহেতু আমেরিকার দ্বন্দ্ব, আবার আমেরিকা হচ্ছে আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন, সেটাকেও আমাদের রক্ষা করতে হবে। একটার বিনিময়ে আরেকটা রক্ষা করা যাবে না। এই জটিল কাজটা আমাদেরকে এই মুহূর্তে বাংলাদেশকে করতে হবে। একদিকে ভারত, একদিকে চায়না, একদিকে রাশিয়া, একদিকে আমেরিকা, আরেকদিকে ইউরোপ। আরেকদিকে আমাদের আরেকটা মাথায় রাখা দরকার যে আমাদের এখানে মানে 1.2 মিলিয়ন রোহিঙ্গারা আমাদের ঘাড়ের উপরে বসে আছে, এবং সেখানে আমেরিকা এখানে ঢোকার চেষ্টা করছে এবং আমাদের মানবিক করিডোর চাচ্ছে, এবং আমাদের খলিলুর রহমান সাহেবকে এখানে প্লেস করা হয়েছে মানবিক করিডোর যাতে উনি সেট করে, এবং এটা হবে বাংলাদেশের জন্য মারাত্মক অমানবিক একটি কাজ। এবং এখান থেকে যদি মানবিক করিডোরের মধ্য দিয়ে যে বার্মা অ্যাক্ট তারা পাশ করেছে, সেই বার্মা অ্যাক্টের মাধ্যমে বার্মাতে যদি বম্বিং শুরু হয়, তাহলে আমাদের এই হিল ট্রেক্স, আরাকান, এই টোটাল জায়গাটা একটা টার্মোয়েলিং অবস্থা হবে। সেটাকে আমাদের মাথায় আছে কি না, আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের মাথায় থাকতে হবে। এবং অবশ্যই আমি বিশ্বাস করি আমার নেতা জনাব তারেক রহমান দীর্ঘদিন এগুলো নিয়ে চর্চা করেছেন, এবং খলিলুর রহমান সাহেব উনি
কিছুদিন আগেও লন্ডন গিয়েছিলেন। সেই লন্ডনে যদিও কিছু আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা উনি পিওর সিলেটি ভাষায় অনেক কথা বলেছেন, যেগুলি মানুষের হাস্যরসের সৃষ্টি করেছে। আমি আহ্বান জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের যাতে বিদেশের সামনে আমরা যাতে হাস্যাস্পদ না হই, এই ধরনের ওনাদেরকে, হ্যাঁ উনি নতুন কাজ করছে তো মানে ভুল হচ্ছে, তবে ওনাদেরকে সতর্কবাণীর উপরে রাখা দরকার। এবং সেখানে আমার জানা মতে ভারতীয় প্রতিনিধিদের সাথে বাংলাদেশের কিছু কথাবার্তা হয়েছে, এবং সেই কথাগুলো কি হয়েছে জনগণ জানে না। আমরা বারবার কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে আমরা বলছি যে ভারতে সফরে গেলেন, অমুকে সফরে গেলেন, অমুক চুক্তি করলেন, এই চুক্তিগুলি প্রকাশ্যে আনুক। তাহলে এখন কেন প্রকাশ্যে আনা হচ্ছে না? এই খলিলুর রহমান একবার দিল্লি গেলেন, একবার লন্ডন গেলেন, কি আলোচনা হইল, তাদেরকে কি ছাড় দিলেন, বা আমাদের পক্ষ থেকে আমরা কি বক্তব্য দিলাম, এই জিনিসগুলো কেন আমাদের কাছে আসছে না? সেকেন্ডলি, আমরা যে পার্লামেন্ট যে শুরু করলাম, আমাদের তো অনেক ধরেন এখানে কনস্টিটিউশনাল লেগিংস ছিল, কারণ আর্টিকেল 106-এ লেখা ছিল না সরকার গঠনের। তারপরও আমরা ডক্টরিন অফ নেসেসিটির কারণে আমাদের এগুলো করতে হয়েছে, আমাদের করতে হয়। কিন্তু পার্লামেন্ট যেদিন শুরু হলো, আমাদের স্পিকার কোথায়, এ নিয়ে আমরা কেন একটা ব্যাখ্যা দিতে পারলাম না? আমার মনে হয় এই বিজ্ঞ পার্লামেন্টারিয়ান যারা ছিল তাদের উচিত ছিল প্রথমেই এটা নিয়ে একটা বিবৃতি দেওয়া। আমরা বিবৃতি না দিয়েই ডক্টর মোশাররফকে দিয়ে সভাপতিত্ব করাইলাম। এটা একটা অপরিপক্কতা দিয়ে আমি মনে করব আমরা শুরু করেছি, এবং আশা করব যে আগামী দিনগুলোতে এগুলো আরও সুন্দর হবে। আরও যে ডিভিশন অফ মানে ওই কী বলে ওয়ার্ক, মন্ত্রী পরিষদের যার যা দায়িত্ব সে যাতে ওইটা পালন করেন, আর আমাদের একজন যাতে সব মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ না করেন, যার যার মন্ত্রণালয় নিয়ে সেই সব মন্ত্রীরা যাতে বক্তব্য দেন, এটাই সবসময় কাম্য। এরকম আমরা আওয়ামী লীগের আমলও ওবায়দুল কাদেরের অতি কথন আমরা দেখেছি। আমরা দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি, এবং আমরা যাতে নতুন করে রিটায়ার্ড না হই, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই খেয়াল রাখবেন। আর এই সংবিধান নিয়ে ব্যাখ্যা দেওয়ার মতো লোক বিএনপিতে অনেক আছে, অনেক বিজ্ঞ পার্লামেন্টারিয়ান আছে। আমি দেখলাম আজকে ব্যারিস্টার চিটাগাংয়ের না ব্যারিস্টার জামির দিনাজপুরের অত্যন্ত মানবাধিকার নিয়ে উনি ওনার ফেসবুকে একটা সাংঘাতিক মানে আর্টিকেল দিয়েছেন যে কেন আমরা বিএনপি এই মানবাধিকার, এই যে আইন মানবাধিকার কমিশনের কি কি কার্যক্রম, এর থেকে আমাদের পিছিয়ে আসলে চলবে না। এবং আমি ধন্যবাদ জানাই ব্যারিস্টার জমিরকে। বিএনপির যে আমাদের যে চেতনা, আমাদের যে স্পিরিট অফ মুভমেন্ট, 17 বছরের সেই মুভমেন্টকে উনি ওনার বক্তব্যের মধ্য দিয়ে টিকিয়ে রেখেছেন, এবং এটাই হচ্ছে এদেশের 18 কোটি জনগণের ভাষ্য। এটা তারেক রহমান সাহেব, আপনাকে বলছি, আপনি ইতিহাসের পাঠ পড়ুন, আপনি এগুলো পড়ুন। আপনি যোগ্য নেতা, আপনার বাবা প্রেসিডেন্ট, আপনার মা প্রধানমন্ত্রী, আপনি দেশের প্রধানমন্ত্রী। এই বিরল কৃতিত্ব বাংলাদেশে আর দ্বিতীয় কারো হবে কিনা আমি জানি না। কাজে আপনি ইতিহাসের এই পাঠকে পড়ে আমাদেরকে আপনি নেতৃত্ব দিন। আমরা আপনার সাথে আছি, জনগণ আপনার সাথে আছে। জি, প্রফেসর মেজবাহ কামাল, আপনি যে বিষয়ে বলতে চাইছিলেন ইতিমধ্যেই সেটা সূচনা করেছেন মিস্টার ঢালী, ইরান যুদ্ধের প্রসঙ্গটি, এবং সেই সঙ্গে আরও অনেকগুলো প্রসঙ্গ রেজ করেছেন। আমার মনে হয় সেখানেও আপনার কোনো অবজারভেশন থাকবে। অনেক ধন্যবাদ। আমি প্রথমে যদি ইরান যুদ্ধ নিয়ে একটা কথা বলি, সেখান থেকে শুরু করি। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর তো মানে কোল্ড ওয়ার অবসানের পরে একক পুলিশম্যান হিসেবে আবির্ভূত হয়ে সারা পৃথিবীতে যে কর্তৃত্ব স্থাপন করেছে, তারই একটা চরম পর্যায়ে আমরা দেখছি ট্রাম্প এই দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হওয়ার পরে। এবং ইতোমধ্যে তো তিনি 8 নম্বর যুদ্ধ শেষ করে 9 নম্বর যুদ্ধ শুরু করেছেন, এবং
আরও কতগুলো যুদ্ধের হুমকি দিয়ে রেখেছেন, তার মধ্যে কিউবা একটা। তো এরকম মানে এই যে তার যে অতি আগ্রহ এবং যুদ্ধবাজ চরিত্র, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানুষের ক্ষেত্রে আমরা বলি যে মৃত্যু সময় এলে তখন তার আস্ফালন বাড়ে অনেক সময়। তো এই যে সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদের অবসানের সময়কাল যে ঘনীভূত হয়ে এসছে, সেটা বোধহয় ট্রাম্পকে দেখেই বোঝা যাচ্ছে। এবং এই এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিপরীতে যে বহুকেন্দ্রিক বিশ্ব আগামীতে গড়ে উঠবে, সেটারও লক্ষণও দেখা যাচ্ছে। তো এই যে সর্বশেষ যুদ্ধবাজ কিন্তু শান্তিতে নোবেল প্রত্যাশী ট্রাম্প, তিনি যে কাজটা করছেন, এই যে একজন তো ইতিমধ্যে ওনার নোবেল দিয়ে এসছেন তো, প্রেসিডেন্ট না, আমি বলছি ভেনিজুয়েলা, তিনি তো তার নোবেল, মানে এই যে নোবেল পুরস্কারও যে কিভাবে রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার হয় সেইটা বা প্রদান করা হয়, তার আরেকটা প্রমাণ তো এই যে ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেত্রী, তাকে নোবেলটা দেওয়া হলো এবং তিনি যে আবার সেই মেডেলটা দিয়ে এলেন ট্রাম্পকে, এবং ট্রাম্প সেটা গ্রহণও করলেন। মানে কত নিচে নামলে এটা সম্ভব হয়। তো যাকে সেগুলো কিন্তু এখন দেখুন, আজকে সর্বশেষ যে খবরটা সেটা হচ্ছে যে গতকাল পর্যন্ত বলছি যে 7টি যুদ্ধ বিমান হারিয়ে ট্রাম্প এবং হেগসেথের দর প্রচূর্ণ হয়েছে। ইনফ্যাক্ট তারা তো বলছিলেন যে ইরানের আকাশ তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে, তাদের পুরা কন্ট্রোল, এবং সেখানে কোনো প্রতিরোধ করার মতো ক্ষমতা এখন আর ইরানের নাই। কিন্তু দেখা গেল যে এখন তো যেটা মানে ইরানের স্পিকার যেটা বলেছেন যে আমেরিকা বলেছিল, ট্রাম্প বলেছিলেন যে তারা রেজিম চেঞ্জ করবেন। এখন রেজিম চেঞ্জ থেকে এখন এই যুদ্ধটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে প্লিজ হেল্প আস ফাইন্ড আওয়ার পাইলটস, আমাদের পাইলটকে খুঁজে দিতে কেউ একজন দয়া করে সাহায্য করুন বিশ্বর বিভিন্ন দেশের কাছে। এখন সেই আবেদন যেন মনে হচ্ছে ট্রাম্প করছেন। তো এই যে ব্যাপারটা, এইটা আমার মনে হয় যে নতুন বিশ্ব ব্যবস্থা যে গড়ে উঠবে তার ইঙ্গিত বহন করে। তার অনেকগুলো ইঙ্গিত। এক হচ্ছে যে নেটোকে ঘিরে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যে গাঁটছড়াটা ছিল সেই বিশ্বযুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, সেই গাঁটছড়াতে কিন্তু এবার প্রথমবারের মতো ভাঙন ধরেছে। এবং যখন আমেরিকা আক্রমণ করলো ইরান, তখনই কিন্তু স্পেন তাকে তার যে ঘাঁটি সেই ঘাঁটি ব্যবহার করতে দেয় নাই। এটা একটা খুবই সিগনিফিক্যান্ট ঘটনা। ইউকে, হ্যাঁ, এবং তারপরে যেটা তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, তার সমস্ত অপকর্মের ঘনিষ্ঠ সাথী, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মার্কিন এই যে ব্রিটেন, সেই ব্রিটেন এবার তার সাথে থাকতে অস্বীকৃতি জানিয়েছে এবং সে কারণে ট্রাম্প সাহেবের অনেক গোস্বা হয়েছে। সেই গোস্বা তিনি প্রকাশ করেছেন। কিন্তু তার চেয়েও আমরা দেখছি যে শুধু সেখানে না, দেখুন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো, তিনি আপনার আজকে স্পষ্টভাবে বলেছেন, তিনি তো চমৎকার সব কথাবার্তা বলে মানে বাস্তবতাকে তুলে ধরছেন। তিনি বলছেন যে আমরা গতকাল একটা কথা, মানে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে গতকাল যা বলেছি আজকে সেটা থেকে অন্য কথা বলি না, সেটা থেকে সরেছে ভিন্ন কথা বলি না। তার মানে ট্রাম্প গতকাল যা বলছে আজকে তার থেকে ভিন্ন কথা বলছে, তার কথার কোনো মূল্য নাই। এবং যুক্তরাষ্ট্রের যে অনিশ্চয়তা, এবং তিনি তার সাথে যুক্ত করেছেন চীনের আধিপত্য, এই দুটোর বিরুদ্ধে তিনি একটা গণতান্ত্রিক দেশগুলোকে একটা স্বাধীন জোট গড়ার একটা আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, মানে এবং তার মধ্যে আপনার মানে ইউরোপীয় দেশগুলো, জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ভারত ইত্যাদি সহ তারা এটা করার কথা বলেছেন। জার্মানিও অবস্থান নিয়েছে। কিন্তু তো এই যে সবগুলো মিলিয়ে আজকে দেখা যাচ্ছে যে আজকে কিন্তু নেটো ভাঙনের মুখে। হ্যাঁ, এবং এই নেটো কিন্তু আপনার ট্রাম্পের সাথে তো অবস্থান নেবেই না, বরং এই ইরান যুদ্ধোত্তরকালে এই নেটো আর পুরনো জায়গায়
কখনো ফিরবে বলে মনে হয় না, এবং আমার মনে হয় সুযোগ নাই। সুযোগ ইভেন ট্রাম্প তো ন্যাটোকে কোনো গুরুত্বও দিচ্ছেন না, গুরুত্বও দিচ্ছেন না, আবার পাচ্ছেন হয়তো সহযোগিতা পাচ্ছেন না বলে। হ্যাঁ, সহযোগিতা পাচ্ছেন না বলে হোক, বা আপনার নেটোর, আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেখি যে আমেরিকার যে ডমিনেশনের মধ্যে ইউরোপ এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে ছিল, সেই ডমিনেশন থেকে ইউরোপের মুক্তির একটা পথ তৈরি হয়েছে এই ইরান যুদ্ধের মধ্যে দিয়ে। এবং ইরান অত্যন্ত সফলভাবে হরমুজ প্রণালীর যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা এবং ইরানের যে ভৌগোলিক অবস্থানের যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, সেটাকে কিন্তু অত্যন্ত সফলভাবে কাজে লাগিয়েছে। এবং এই যে হরমুজ প্রণালীর আরেক দিকেই যে আপনার আরব দেশগুলো, যে দেশগুলোতে আপনার 14টা সামরিক ঘাঁটি আছে আমেরিকার, এই 14টা সামরিক ঘাঁটিতেই কিন্তু আজকে ইরান আক্রমণ করতে পারছে। ইরান এটা ঠিক যে ধরেন প্রায় 10,000 মাইল বা আরও বেশি দূরে যে মার্কিন যুক্তরাষ্ট্র, সেইখানে সে পৌঁছাতে পারছে না তার মিসাইল নিয়ে, কিন্তু তার যে সমস্ত স্থাপনাগুলো আছে, হ্যাঁ, এই যে উপসাগরীয় অঞ্চলে, সেই সমস্ত জায়গাগুলোতে সে কিন্তু তার টার্গেটের মধ্যে নিয়ে এসছে। এমনকি ইন্টারেস্টিং কি, উপসাগরীয় ওই দেশগুলো কিন্তু আমেরিকা তার পক্ষে পাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আবার তাদের সাথে তার মানে মিত্রতার বন্ধন আছে, যে সমস্ত চুক্তির আওতায় আছে, নিরাপত্তার কথা বলে এতদিন তাদেরকে বেঁধে রেখেছে, ঘাঁটি আছে, সেই নিরাপত্তাও কিন্তু যে তারা দিতে পারছে তা না, বরং তারা নিজেদের নাগরিকদেরকে, হ্যাঁ, তারা সেই সমস্ত দেশ থেকে প্রত্যাহার করে নিচ্ছে। তো সেই সমস্ত দেশের মানুষজন যাবে কোথায়? তো তুমি তো নিরাপত্তা দেওয়ার কথা। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র যে আরব দেশগুলোর যে নিরাপত্তা দিতে ব্যর্থ, সেটাও কিন্তু প্রমাণ হয়ে গেছে। এমনকি ইরান আজকে কিন্তু 5,500 মাইল দূরে যে দিয়াগো গার্সিয়া, সেখানে যে মার্কিন বেস আছে, সেই বেসে পর্যন্ত সে আক্রমণ করেছে। তো এই সব কিছু মিলিয়ে আজকে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে পৃথিবী একটা পরিবর্তনের দিকে গেছে। এবং এই যুদ্ধে, ভিয়েতনাম যুদ্ধে যেভাবে আমেরিকা পরাজিত হয়েছিল, আবার কিন্তু সেই পরাজয়ের স্বাদ আমেরিকা পেতে যাচ্ছে বলেই মনে হয় আর কি। এবং সেদিক থেকে আমার মনে হয় যে সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য ট্রাম্প এখন প্রতিরক্ষায় বিশাল বাজেট চাচ্ছেন। এবং এত বাজেট আসবে কোত্থেকে? তার বাজেটই ছিল এই বছরে $1,00,000 কোটি প্রতিরক্ষায়, সেটাকে বাড়িয়ে এখন $1,50,000 কোটি করতে বলছেন। কিন্তু সেই টাকা আসবে কোত্থেকে? অন্যান্য খাত থেকে কমিয়ে। তার মানে আমেরিকান জনগণের উপর যে চাপ, সেই চাপটা বাড়বে। এবং শুধু তাই নয়, এই যে জ্বালানি তেলের যে ব্যারেল প্রতি দাম $78-80 উপরে ছিল না, সেইটা এখন অলরেডি $120 পৌঁছে গেছে। এবং এটা বোধহয় খুব শিগগিরই $200 পৌঁছে যাবে বলে মনে হচ্ছে, সম্ভাবনা আছে। তো এই সব কিছু মিলিয়ে, এবং শুধু তাই নয়, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, গোটা পৃথিবী কিন্তু বিপদে পড়েছে। আমরা বাংলাদেশ সহ গোটা পৃথিবী আজকে বিপদে পড়েছে। তো এই অবস্থায় আমার কাছে মনে হচ্ছে যে এই যুদ্ধটা খুব দ্রুত শেষ করার সুযোগ নেই। আমেরিকা ভেবেছিল যে কতগুলো আপনার এয়ার ড্রপিং করে সে আপনার পরিবর্তন করে দেবে, সেখানে রেজিম চেঞ্জ করে দেবে, কিন্তু সেটা তো সম্ভব না। এবং ইরাকের মতো, হ্যাঁ, সেটা আপনার লিবিয়া, ইরাক বা সিরিয়াতেও তারা যেটা করেছে, সেটা তারা এখানে সহজে করতে পারবে বলে মনে হয় না। তো সেদিক থেকে আমি মনে করি যে বাংলাদেশের যে অবস্থানটা, সেই অবস্থানটা কিন্তু ভেবে দেখা উচিত। দেখেন, পাকিস্তানের মতো দেশ, তারা কিন্তু যে অবস্থানটা নিয়েছে, আজকে এই যুদ্ধ বন্ধের ব্যাপারে এখন এই মুহূর্তে প্রধান নেগোসিয়েশনটা পাকিস্তান করছে। তো পাকিস্তান আন্তর্জাতিক পরিসরে এরকম নেগোসিয়েশন করার সুযোগ বা যোগ্যতা অতীতে কখনো দেখাতে পারেনি। এখনও পাকিস্তান কতটা সফল হবে জানি না, কিন্তু পাকিস্তান সেই জায়গায় গেছে, কিন্তু তাদের যে পলিসি তারা গ্রহণ করেছে। এবং ইরান হরমুজ প্রণালী দিয়ে যে 4টে দেশের পতাকাবাহী জাহাজকে যাবার ব্যাপারে ওপেন অ্যাক্সেস দিয়েছে, তার মধ্যে একটা পাকিস্তান। হ্যাঁ, তো সেইটা কিভাবে সম্ভব হলো? তো সেই জায়গাগুলো থেকে আমি মনে করি পাকিস্তান, রাশিয়া, চীন, ইন্ডিয়া, উই নিড টু লার্ন। হ্যাঁ, এই দেশগুলোর থেকে আমাদের শেখার আছে।
মানে এই বিষয়ে অন্তত পক্ষে শেখার আছে। তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, তিনি কি করছেন জানি না, তিনি এই বিষয়গুলো ভাববেন এবং এটার দায় দায়িত্ব কিন্তু শেষ পর্যন্ত সরকারের ঘাড়ে যেয়ে পড়বে। পররাষ্ট্রমন্ত্রী তো ভেঙে চলে যাবে মিস্টার ঢালি। তো এইটা জনাব ভেঙে মেজবাহ- চলে যাবে, তাকে পররাষ্ট্রমন্ত্রী কেন মেজবাহ, করা হলো? মানে কে পররাষ্ট্রমন্ত্রী করলো তাকে? কিভাবে করলেন তিনি? মানে আপনি বলছেন আপনি ভেঙে চলে যাবেন। সেটা তো মানে আমাদের দেশে কে কিভাবে আপনার নিয়োগ কথা হয়, মনে হচ্ছে যে তাকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশে তো পার্লামেন্টারিয়ান কমিটির মধ্য দিয়ে, হিয়ারিং এর মধ্য দিয়ে কারো নিয়োগ হয় না। কাজে আমরা জানতে পারি না কে কি কারণে নিয়োগ হলো। এবং এটাই নতুন যে সংস্কার, আমি মনে করি সংস্কারের একটা অন্যতম দিক হলো যে প্রাইম মিনিস্টার কাদেরকে নিয়োগ দিবেন তাদেরকে পার্লামেন্টারিয়ান সাব কমিটির সামনে আসতে হবে এবং জবাবদিহি করতে হবে। সেটা না থাকলে প্রধানমন্ত্রীর কিন্তু একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে যায় এবং সেটার থেকেই স্বৈরাচারের উদ্ভব হয়। তবে স্বৈরাচারকে করতে হলে এই জিনিসগুলো আমাদের যে নতুন যে সংস্কারের সাথে এগুলো থাকা দরকার। আর আরেকটা যেটা দিক, আমি মেজবা কামালের সাথে সে খুব অত্যন্ত আর্টিকুলেটলি এই প্রাচ্য পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি খুব চমৎকারভাবে আনছেন। কিন্তু এখানে আরেকটা যে নতুন দিক এটার সাথে আমি অ্যাড করি, সেটা হলো যে ডলারের যে সারা পৃথিবীতে আধিপত্য, সেই আধিপত্যটাই কিন্তু, যেটা একসময় আমেরিকার মানে স্টার্লিং এরিয়া ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে স্টার্লিং এরিয়ার থেকে আমরা চলে আসলাম ডলার এরিয়াতে। এবং এই ডলার যখন মানে মার খাওয়া শুরু করলো, তখন আমেরিকা বাধ্য হইয়া পেট্রো ডলারের দিকে ধাবে 73-তে আপনার সৌদি আরবের সাথে চুক্তি করলো যে ইউ ক্যান নট সেল পেট্রোলিয়াম আদার দেন ডলার। সেই চুক্তিটা বোধহয় এখন শেষ হচ্ছে। কিন্তু নতুন যে বিশ্ব মানে যে কারেন্সি, যে রাশিয়ার রুবল এবং চায়নার ইউয়ান, এই দুইটাতে ইরান কিন্তু এটাকে খুলে দিল। এবং ইরানের উপরে যখন নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়, তখন এই চায়না এবং রাশিয়া এবং ইভেন ইন্ডিয়া তাদের নিজস্ব কারেন্সিতে এই তেল কিনা শুরু করলো। এর মধ্য দিয়ে ডলারের যে আধিপত্য, এই আধিপত্য কিন্তু খর্ব হওয়া শুরু হয়েছে। একদিকে সামরিক আধিপত্য খর্ব হওয়া শুরু হয়েছে, এবং যেদিন এই ডলারের আধিপত্য আরও ক্ষুণ্ণ হবে, সেদিন মার্কিন সাম্রাজ্যবাদ আর থাকবে না। ইট উইল বি এ পেপার টাইগার। আর এই জায়গাটাতেই কিন্তু চায়না প্রথম থেকেই যে সাংহাই যে করেছিল, $200 বিলিয়ন দিয়ে একটা বিকল্প ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করার যে ব্যবস্থা চায়না প্রথমেই করেছিল, সেটা কিন্তু এখনো বিদ্যমান এবং সেটা কিন্তু দিন দিন শক্তিশালী হচ্ছে। এইটা একটা বড় কিন্তু সারা বিশ্বে একটা বড় পরিবর্তনের দিক নিয়ে আসছে। একটা নতুন বিশ্ব ব্যবস্থার দিকে কিন্তু আমরা ধাবিত হচ্ছে এই ইরান যুদ্ধের মধ্য দিয়ে। এবং সেই দিক থেকেও কিন্তু বাংলাদেশকে এই সমস্ত জিনিসগুলো আমাদের, আমি জানি না শুধু পররাষ্ট্রমন্ত্রী না, পৃথিবীর বিভিন্ন দেশে থিঙ্ক ট্যাঙ্করা থাকে। আমরা জানি আমেরিকার থিঙ্ক ট্যাঙ্করা আমেরিকার সরকারকে আমেরিকার ফরেন পলিসি নির্ধারণে, সামরিক তাদের যে স্ট্র্যাটেজি নির্ধারণে, এই ধরনের সামরিক এরা সাধারণত বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে। আমি ভারতে দেখি, এই যে ভারতের প্রাক্তন বাংলাদেশের যারা হাই কমিশনার ছিলেন, তারা বিভিন্ন সময়ে মানে আমাদের দেশে আসে। আমি জানি না আমাদের এই ধরনের কোনো থিঙ্ক ট্যাঙ্ক মাননীয় প্রধানমন্ত্রী করেছেন কিনা, এবং যদি না করে থাকেন আমার মনে হয় এগুলো করা উচিত। এবং এদের থেকে আমাদের মানে যেটা আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য প্রয়োজন, সেই উপদেশগুলো গ্রহণ করা। শুধুমাত্র আপনি যে পরামর্শ দিচ্ছেন তাহলে তো বলতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ একটা করেছিল না সিআরআই, তো লাভ কি হচ্ছে? আমি বলবো সিএর অ্যাচিভমেন্ট কি জানি না, বাট উদ্যোগটা কিন্তু আমি মনে করি আপনাদেরও ছোট ছোট কিছু একটা দলীয় বিষয়ে পরিণত। আমি সেটাই বলছি না, উনি বলছেন যে সরকারকে করতে, সরকার আছে কিন্তু বাংলাদেশ ইনস্টিটিউট অফ
ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ, না, ওইটা আছে, কিন্তু ওইটা ফরেন পলিসি কতটুকু নিয়ে কাজ কার্যকরী? করবার জন্য এই 2-4টা সেমিনার করার ভিতরে আর 2-1টা সারা বছর 1-2টা পেপার তৈরি করে, এর বাইরে কিন্তু আর এদের কোনো কাজ নেই। মাঝে মধ্যে 2-1টা বিদেশ সফরে যায় ওটা সরকার প্রতিরক্ষা বাহিনী কেন্দ্রিক, কেন্দ্রিক। প্রতিরক্ষা বাহিনী বাট ফরেন পলিসি নিয়ে। ইম্পর্টেন্ট। আজকের বাইরেও আরো আজকের এই বাইপোলার বিশ্বে এই আন্তর্জাতিক এই বিষয়গুলোর উপরে সাংঘাতিক নজর রাখা, প্রতিনিয়ত আমাদের নজর রাখা দরকার। এবং এই জন্য বরং আপনি বলতে পারেন যে বাংলাদেশে তো যেসব যে মানেরই হোক না কিছু থিঙ্ক ট্যাঙ্ক তো আছে, কিছু এক্সপার্ট আছে, তাদের মতামতগুলো যদি বিবেচনায় নিতে চান তাহলে আপনি একটা ব্যাপারে ইউ আর দি পায়োনিয়ার মিস্টার জিল্লুর রহমান। না আমি আমার প্রসঙ্গে বলছি, আমি আই শুড সে যে দেখেন, এই বাংলাদেশ আমাদের একটা বঙ্গোপসাগর আছে, সারা পৃথিবীর কাছে গুরুত্বপূর্ণ হইলেও আমাদের কাছে কিন্তু কোনো গুরুত্ব ছিল না, সেটাকে আপনি সামনে নিয়ে এসেছিলেন, থ্যাংক ইউ প্রফেসর মেজবা কামাল। জি, তো ঢালি ভাই খুব সঠিকভাবে এই যে ডলার সাম্রাজ্যের যে ভেঙে পড়ছে ক্রমশ সে কথাটা বললেন। এবং এই ক্ষেত্রে আমি শুধু বলবো যে এখন ডলারের বিকল্প হিসেবে যদি ইউয়ান আসে এককভাবে, তাহলে সেটাও কিন্তু আবার একটা নতুন সংকটের জন্ম দিবে। কাজেই মানে ডলার আধিপত্যর অবসান হোক, কিন্তু সেখানে কোনো একক আধিপত্য তৈরি না হয়ে সেটা সম্ভব হবে না। রাশিয়া আছে তো, মানে ভারত আছে, 2টা বড় দেশ থাকার কারণে, তারপরে নতুন ভাবে এখন ব্রাজিল আগে আসছে। এরকম যদি আপনার একটা মানে মাল্টিপোলার ওয়ার্ল্ড গড়ে ওঠে, মাল্টিপোলার ইকোনমিক সিস্টেম গড়ে ওঠে, তাহলে আমার মনে হয় যে সেটা পৃথিবীকে, সেটার সুযোগটা আমরা পাবো, ছোট দেশ সেটা আমরা তার সুযোগ নিতে পারবো। তো অনেক ধন্যবাদ। তো আরও যে আলোচনাগুলো হচ্ছিল আমি সেখানে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আপনি প্রথমে যেটা বলেছিলেন যে আমরা মানে এই সরকারের তো 1.5 মাস অতিক্রান্ত হয়েছে, তারা যে কাজগুলো করছেন তার মধ্যে থেকে আমরা দেখছি যে বেশ কিছু কাজ কিন্তু তারা যে নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছিলেন সেগুলো তারা দ্রুততম সময়ের মধ্যে শুরু করেছেন। যেমন ধরুন আপনার যে খাল খননের একটা কর্মসূচি, ফ্যামিলি কার্ড করেছেন, খাল খননের কর্মসূচিটা তো শুরু করেছেন। এটা কিন্তু খুব জরুরি। আসলে জিয়াউর রহমান যখন খাল খনন কর্মসূচি শুরু করেন সম্ভবত 77 সালে, 77 সালের গোড়ার দিকে, সে সময়টাই তখন তো আমরা একেবারেই নিচের দিকের ছাত্র, মানে অনেকে হয়তো বুঝেছেন, আমরা ওভাবে বুঝিনি। কিন্তু বাংলাদেশে যেভাবে আপনার আমাদের নদীগুলো, আমাদের খালগুলো, বিলগুলো যেভাবে ভরাট হয়ে যাচ্ছে এবং গেছে, সেটা তো আমাদের গোটা যে ভূতাত্ত্বিক গঠনটাকেই কিন্তু অনেকখানি পরিবর্তন করে দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের একটা মেজর কারণ হিসাবে সেটা ইমার্জ করেছে। তো সেই জায়গায় আমি মনে করি যে এই যে খাল খনন কর্মসূচিটা নেওয়া হয়েছে সেটা খুবই একটা প্রয়োজনীয় উদ্যোগ। তবে আজকেই দেখলাম যে একটা পত্রিকায় একটা ভালো লেখা বেরিয়েছে, সেখানে লেখক বলার চেষ্টা করছেন যে খাল খনন না করে নদী খননটা করাটা জরুরি। আমার কাছে মনে হয়েছে যে খাল খননও খুব জরুরি এবং নদী খননও খুব জরুরি, কারণ আমাদের নদীগুলোর যে অবস্থা, আর এছাড়া ভারত যে আমাদের অভিন্ন যে নদীগুলো, সেই নদীগুলোর উপরে যে দীর্ঘকাল ধরে যে একাধিপত্য প্রতিষ্ঠা করেছে এবং তার মাধ্যমে যে আমাদেরকে যে জলের স্বাভাবিক প্রবাহ, পানির যে স্বাভাবিক প্রবাহ, তা থেকে যেভাবে বঞ্চিত করেছে, সেটা কিন্তু মানে আমাদের এই দুরবস্থার জন্য তো অনেকখানি দায়ী। এবং সেই ব্যাপারে আমরা আশা করব, গঙ্গা চুক্তি ডিসেম্বরের 12 তারিখে শেষ হয়ে যাচ্ছে। গঙ্গা চুক্তি ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে এবং সেখানে এটা আবার নতুন করে করার ব্যাপার আছে। আর এছাড়া এখন দেখুন যে আমাদের যে ব্রহ্মপুত্রের উপরে, মানে ভারত তো আমাদের উপরে কর্তৃত্ব করেছে এতদিন, মানে অন্যান্যের সাথে ব্রহ্মপুত্রের উপরেও, কিন্তু আপনার যে ব্রহ্মপুত্রের উজানে এখন চীন যে বাঁধ তৈরি করছে তিব্বতে, সেইটা থেকে কিন্তু আবার মানে ভারত কতটুকু জল পাবে সেটা নিয়ে তারা চিন্তিত, পানি পাবে। এবং সেই ক্ষেত্রে আমাদের যে তৃতীয় স্তরে এসে যেখানে আমরা ভূপৃষ্ঠের মানে নিচের দিকে ডাউনস্ট্রিমে
সেখানে আমাদের যে পানি পাওয়ার সক্ষমতার বিষয়টা, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন আসছে। কাজে এটা শুধু বাইল্যাটারাল না, এটা একটা মাল্টিল্যাটারাল ইস্যু। এই বিষয়টা আমি মনে করি যে সামনে আনা দরকার এবং বিশ্ব পরিসরে সামনে আনার জন্য এটা খুব জরুরি এখন। আর খাল খনন কর্মসূচিটাকে নদী খনন কর্মসূচিতে রূপান্তর করা দরকার, মানে দুটো মিলিয়েই করা দরকার। আর যেটা হচ্ছে যে আপনার যে ফ্যামিলি কার্ডের কথা বললেন, ফ্যামিলি কার্ডটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ, কিন্তু ফ্যামিলি কার্ডের অনেক কিছু কিন্তু ধরুন আগের বিভিন্ন সরকারের সময়েও কিন্তু ছিল, যে সোশ্যাল সিস্টেমটা ছিল, মানে সোশ্যাল সাপোর্ট প্রায় 150টা প্রজেক্ট ছিল, 146টা, মানে ক্লোজ টু 150 যে কর্মসূচিগুলো ছিল, এগুলোর সাথে সমন্বিত করতে হবে। আর যে কথাটা আসছে আপনার আজকের যে জিনিসগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, আসলে সেটা নিয়ে আমার মনে হয় যে কিছু কথা বলা দরকার। এই যে আপনার এই অন্তর্বর্তী সরকার যে ইয়াগুলো করেছিল, 133টি অধ্যাদেশ, 133টি যে অধ্যাদেশ করেছিল, সেই অধ্যাদেশের সবগুলোকেই গ্রহণ করার কোনো সুযোগ আছে বলে এই মানে আমাদের জাতীয় সংসদ মনে করছে না, সরকার মনে করছে না। আমিও তার সাথে একমত। হ্যাঁ, এবং এই সময়ে এই সরকারের উপরে তো বিদেশি এবং দেশি নানান প্রেতাত্মা ভর করেছিল, মানে আমি ইউনূস সরকারের কথা বলছি। হ্যাঁ, তো ফলে আপনার আমাদের এইখানে যে সমস্ত অধ্যাদেশ হয়েছে, সেই সমস্ত অধ্যাদেশের কতখানি আমাদের শেকড় সঞ্জাত, আমাদের মাটি থেকে উদ্ভূত, সেই প্রশ্নও কিন্তু আমরা তুলতে পারি। তো সেই ক্ষেত্রে এগুলোকে নিশ্চয়ই গভীরভাবে দেখার দরকার আছে। তবে কিছু কিছু ব্যাপার যেগুলো কিন্তু নিয়ে মানে সেগুলোকে যদি মানে একেবারে ঢালাওভাবে বাদ দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু আবার জনগণ যে অধিকারগুলোর জন্য এত দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে, নাগরিক সমাজ সংগ্রাম করেছে, রাজনৈতিক দলগুলো করেছে, জনসমাজ করেছে, বিদ্যুৎ সমাজ করেছে, তাদের কিন্তু তাদের আকাঙ্ক্ষার সেটা মানে বিপরীতে যাবে। যেমন ধরুন আপনার, আমি বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গটা যদি বলি, এই যে আমরা তো ইতিহাসের ছাত্র, সেই 1789 সালে ফরাসি বিপ্লব যে দার্শনিকদের দ্বারা প্রভাবিত হয়ে সংগঠিত হয়েছিল, তার অন্যতম ছিলেন মন্টেস্কু। তো এই যে মন্টেস্কুর এই যে দ্য স্পিরিট অফ লস, তার মাধ্যমে তিনি তো এই যে তিনটে ধারায় বিন্যস্ত করলেন, হ্যাঁ, সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্টকে তিনি নিয়ে আসলেন। হ্যাঁ, আইন বিভাগ এবং এই যে বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসনিক বিভাগ, এই যে তিনটে ভাগে ভাগ করলেন, এইটা তো সারা পৃথিবী গ্রহণ করেছে। এবং আজকে সারা পৃথিবীতে, আমেরিকা তো করেছেই, সারা পৃথিবী গ্রহণ করেছে যদি বলেন। কিন্তু এটা আজকে থেকে প্রায় 250 বছর আগে যেটা ফ্রান্স করেছে, বা পৃথিবী আরও অনেক আগে তারপরে গ্রহণ করেছে, আমরা বাংলাদেশে সেটার জন্য কিন্তু এখনও লড়াই করতে হচ্ছে। তো কাজে সেইখানে বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন, বিশেষ করে সুপ্রিম কোর্টের সম্পর্কিত যে অধ্যাদেশগুলো, সচিবালয় অধ্যাদেশগুলো, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় ভেবে দেখার ব্যাপার। গুম একটা বড় বিষয় হিসেবে আবির্ভূত হয়েছিল আমাদের দেশে। এটা অত্যন্ত দুর্ভাগ্য আমাদের জন্য। আমরা আগে জানতাম ল্যাটিন আমেরিকার মতো দেশগুলোতে গুম হয়, কিন্তু আমাদের দেশেও যে গুম হয়েছে এবং এরকম পর্যায়ে চলে গেছে গুম, সেইটা ইলিয়াসের কথা মনে পড়ে সবসময়। সেই গুম প্রতিরোধের বিষয়ে যে আইনগুলো, বা আপনার মানবাধিকার কমিশনকে দুর্বল রাখা, এই ধরনের বিষয়গুলো। তবে এখানে আমি আরেকটা কথা বলি, যে আমি দেখলাম একটা পত্রিকায় আমাদের মাননীয় আসিফ নজরুল, তিনি একটা প্রবন্ধ লিখেছেন, দীর্ঘ প্রবন্ধ, ইন্টারভিউ। হ্যাঁ, ওই তো প্রবন্ধ মানে ইন্টারভিউ দিয়েছেন। হ্যাঁ, সেইটাতে তিনি অনেক কথা বলেছেন, যে মানে যদি তিনি বলছেন যে মানবাধিকার যদি লঙ্ঘন হয়, মানবাধিকার কমিশনের নিয়োগ যদি যথাযথ বাধাপ্রাপ্ত হয়, সংস্কার নিয়ে সন্দেহের কারণ অতীত অভিজ্ঞতা ইত্যাদি অনেক কথা বলেছেন। কিন্তু আমার মনে হচ্ছিল যে তিনি তো নিজে দায়িত্বে ছিলেন, তার সরকার দায়িত্বে ছিল, তিনি তার অন্যতম প্রধান নির্ধারক ছিলেন। মানবাধিকার কমিশন তার সময় কেন তিনি গঠন হতে দিলেন না? একেবারে শেষ সময়ে এসে মানবাধিকার কমিশন
হলো, আর এখন তিনি সবক দিচ্ছেন মানবাধিকারের। এই সবক কে গ্রহণ করবে? এবং সে সময়ে যে মব হয়েছে এবং যে কয়েকশো মানুষ নিহত হয়েছে, কয়েক হাজার মানুষ আহত হয়েছে, সেই মব তার একটার বিচার এই মানে অন্তর্বর্তী সরকারের সময় হয় না। তিনি তো তখন দায়িত্ব না, ছিলেন। বিচার তো হয়নি, তারা উৎসাহিত করছে। না, উৎসাহিত করেছে, একজনকেও মবকারীদের গ্রেপ্তার করেনি। যারা মবের শিকার হয়েছে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। তো এই সমস্ত কথাগুলো, যে প্রথম আলো পুড়িয়ে দেওয়া হলো, ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো, ছায়ানটে হামলা হলো, উদীচিতে হামলা হলো, হ্যাঁ, শাহরিয়ার কবিরের মতো প্রথিতযশা সাংবাদিক আজকে সরকার পরিবর্তন হওয়ার পরে তিনি জেলে ডিভিশন পেয়েছেন। এতদিন তিনি সাধারণ কয়েদির মতো জেলে ছিলেন। তো এই বিষয়গুলো বলছেন যারা চিরায়ত করার চেষ্টা করেছেন, তারা এখন বড় বড় সবক দিলে সেটা আসলে গ্রহণযোগ্য না। মিস্টার ঢালি, খুব ছোট্ট করে জাস্ট 2 মিনিট। ধন্যবাদ মেজবা কামাল। তো আমি এই সার্বিক বিষয়গুলো, যেমন একটা ব্যাপার আমি একটু দ্বিমত করতে চাই, সেটা হলো জনাব শাহরিয়ার কবিরের ব্যাপারে। মানে উনি একজন প্রথিতযশা বুদ্ধিজীবী, বাংলাদেশে মুক্তিযুদ্ধের উপরে ওনার অনেক কাজ আছে, কিন্তু এক পর্যায়ে গিয়ে উনি মানে সেই সব বিতর্ক আমার মনে আলোচনা করেন না উনি, জেলে তারপরও তার অধিকার আছে, আমার মনে হয় তার ওই অধিকার বিতর্কে আছে আমরা না যাই হিসাবে ডিভিশন পাওয়ার। কিন্তু ওনার অতীত, ওনাকেও একটু স্মরণ করা দরকার। আর আমাদের সামনে নতুন সরকার, বিশ্বব্যাপী যে চ্যালেঞ্জগুলো আছে, এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমি মনে করি এখনই তাদেরকে রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস, যোগ্য লোকগুলোকে যোগ্য জায়গায় দেওয়া, এবং সমস্ত সরকারি দল এবং বিরোধী দল আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করাটা আমার মনে করি দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এবং এর বাইরেও যারা বুদ্ধিজীবী আছে বিভিন্ন দল মত পথের, তাদেরকেও ইনভলভ করা উচিত সরকারের। তাহলে সরকার স্মুথলি আগামী দিনে এগিয়ে যেতে পারবে। তা না হলে কিন্তু পথ অনেক বন্ধুর, সারা বিশ্ব টার্ময়েলে আমরাও কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। সেই কথা স্মরণ করে দিয়ে আমি শেষ করছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি শুধু যোগ করতে চাই যে মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের স্মারক। হ্যাঁ, কাজে মুক্তিযুদ্ধকে এই সরকার ধারণ করে এবং এই মুক্তিযুদ্ধকে ধারণ করেই আমাদের অস্তিত্বের প্রধান নির্মাতা মুক্তিযুদ্ধ, সেইটাকে সামনে এনেই আমাদেরকে পথ এগোতে হবে, এক। আর 2 নম্বর হচ্ছে যে জ্বালানি সংকটটা গোটা বিশ্বকে অ্যাফেক্ট করছে, সেটাকে নিয়ে বিশেষভাবে ভাবতে হবে। হাম নিয়ে যে পরিস্থিতি, সেটাকে বিশেষভাবে দেখতে হবে এবং এ ব্যাপারে যারা দায়ী, যাদের অবহেলার কারণে এটা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকারি চাকরির বয়সসীমা 32 বছর করা হয়েছে, একটা ভালো উদ্যোগ, কিন্তু এর দ্বিমুখী ইমপ্যাক্ট আমি এক সেকেন্ডে শেষ করতে সাথে যে মুক্তিযুদ্ধের যে আমাদের বেসিক জায়গা, এই জায়গাতে কোনো কম্প্রোমাইজ নেই। এই জায়গাটাকে সামনে রেখেই যারা আজকে যে এই মানে আগস্টের গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের বিকল্প হিসাবে দেখতে চায়, তাদেরকে হুঁশিয়ার করে দেওয়া উচিত। এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে একবার, এই মুক্তিযুদ্ধ আমাদের ঠিকানা, এই মুক্তিযুদ্ধ আমাদের চেতনা, এই মুক্তিযুদ্ধই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। আর টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর মেজবা কামাল এবং মিস্টার আতর রহমান ঢালি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, ওনারা সরকারের সূচনা পর্বটাকে অনেক ক্ষেত্রে সাধুবাদ জানিয়েছেন, কিন্তু আবার এই প্রশ্ন তুলেছেন যে পরিবর্তনটা আসলে কোথায় হলো। কিছু কিছু কাজ থেকে সেই প্রশ্ন তুলবার সুযোগ তৈরি হয়েছে এবং সরকারের বেশ কিছু বিষয়ে সতর্কতা দরকার, সেটা দেশের অভ্যন্তরীণ বিষয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ওনাদের মতামত। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।